আমার এখন কোনো কিছুই গলা দিয়ে নামবে না। আর না, এখানে আমি কোনো খাবার খেতে চাইছি। মৃত্তিকা এক হাতে তার পার্স আর ফোনটা নিয়ে আর এক হাতে তনুজাকে সামলালো। এরপর দুজনে কমিউনিটি সেন্টার থেকে বেরিয়ে গেল। একটা সিএনজি ডেকে উঠে পড়লো দুজনে। তার এত সুন্দর শ্বাসটা ইতোমধ্যেই মূর্ছা গিয়েছে। আজ সে তার ভাইয়ের দেওয়া লেহেঙ্গাটা পরেছিল, লম্বা কেশগুচ্ছকে অযত্নে কোমরে ছড়িয়ে মেলে দিয়েছিল। যা সাজসজ্জা ছিল তা কান্না করার ফলে নষ্ট হয়ে গিয়েছে। কানের পাশে ক্লিপ দিয়ে আটকে রেখেছিল সাদা দুটো গোলাপ। সাদা গোলাপ নাকি শুদ্ধতার প্রতীক, কিন্তু তার জীবনটাই যে অশুদ্ধ। যার মেহেরাব শিকদারের মতো নরপিচাস একজন বাবা আছে, তার জীবনটা শুদ্ধ থাকে কি করে? সমস্ত সাজ ঘেটে ঘ হয়ে গিয়েছে। সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই মৃত্তিকার। সে তার ফোনটা বের করে অর্পণের ফোনে মেসেজ পাঠিয়ে দিল, অনলাইনে থাকলে অবশ্যই দেখে নেবে। এই মুহূর্তে আমার এখানে থাকা হচ্ছে না। আমি মামুনিকে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। তুমি প্লিজ এ নিয়ে আমায় জোর করো না। আশা করি তুমি আমার কথাটা রাখবে। অন্যদিকে দোতলা থেকে একাই নেমে এসেছে প্রলয়। সে নিজের মাঝে নেই, তার মরে যেতে ইচ্ছে করছে। এই মুখটা সে মৃত্তিকাকে কি করে দেখাবে? একটা ভুল যে সবকিছু এলোমেলো করে দিয়েছে। সেদিন যদি শান্ত হয়ে ভূমির না বলা কথাগুলো শুনতো, তাহলে হয়তো আজকে এই দিনটার মুখোমুখি তাকে হতে হতো না। ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। প্রলয় তার নিজের অবস্থা কারোর কাছে বলতে পারছে না, আর না একাকে হজম করতে পারছে। অসহনীয় যন্ত্রণা তাকে একেবারেই নিঃশেষ করে দিচ্ছে। প্রলয় তার মায়ের কাছে এসে শুধু বলল, মামার শরীরটা খুব খারাপ লাগছে, আমি বাড়ি ফিরে যাচ্ছি। এদিকটা তোমরা সামনে নিও। অর্পণ কিছু জিজ্ঞেস করলে বলো আমি বাড়ি ফিরে গিয়েছি। হুট করে প্রলয়ের কি এমন হলো মাধুরী বুঝতে পারলেন না। দিব্যি তো এতক্ষণ হাসি খুশি ছিল। প্রলয়কে মোটেও স্বাভাবিক লাগছে না ওনার। মৃত্তিকার সঙ্গে কি তার কিছু হয়েছে? শেষবার তো ওই মেয়েটার সঙ্গে যেতে দেখেছিল। মাধুরী শুধালেন, তোর কি হয়েছে বাবা? ওই মেয়েটা কি তোকে কিছু বলেছে? প্রলয় সন্তর্পণে নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু মায়ের সামনে কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারল না। হুট করেই মাধুরীকে জড়িয়ে ধরলো। বর্ষিত হলো অবাধ্য অশ্রুবরণ। কিছুটা এলোমেলো স্বরে প্রলয় বলল, তোমার ছেলে মানুষ হতে পারেনি মা। তোমার ছেলে একটা খুনি, নিজের সন্তানের খুনি সে। প্রলয়ের এমন কথার মানে খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন মাধুরী। ওনার কাঠখুট্টা বেপরোয়া ছেলের হঠাৎ কি এমন হলো? প্রলয় কাঁদছে। ছেলের শব্দহীন কান্না মায়ের মনকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে। মাধুরী কিছু বলবেন তার আগে প্রলয় ওনাকে থামিয়ে দিয়ে বলল, আমি একটা একা থাকতে চাই, কেউ যাতে আমাকে না খোঁজে। তুমি একটু ব্যাপারটাকে হ্যান্ডেল করো। এই বলে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে কমিউনিটি সেন্টার থেকে বেরিয়ে পড়ল প্রলয়। দু চোখে যেদিকে চাই সেদিকে ছুটে চলে যেতে ইচ্ছে করছে। এই পাপিষ্ট মুখ আর কাউকে দেখাতে ইচ্ছে করছে না। ঝাপসা চোখে রুক্ষভাবে ড্রাইভ করছে সে। ভূমিকে অনুভব করে বারবার চোখ ভিজে আসছে তার। নিজের আজ আর দমিয়ে রাখবে না। অবাধ্য অশ্রুকে আজ সুযোগ দেবে। তার ভুলের জন্য ভূমি যা যা কষ্ট সহ্য করেছে সব সে অনুভব করতে চায়। প্রলয় নিজে থেকেই বিড়বিড় করছে। বাড়ি ফিরে এসেছে মৃত্তিকা আর তনুজা। আজ রাতে আর গলা দিয়ে খাবার নামবে না। তনুজা অনেকবার জোর করেছিলেন কিন্তু কিছু অন্তত খেয়ে নেওয়ার জন্য, কিন্তু মৃত্তিকা যখন একবার বলেছে সে খাবে না, তার মানে সে খাবেই না। তনুজা আর জোর করলেন না। মৃত্তিকার মনের অবস্থা সম্পর্কে ধারণা ওনার ইতোমধ্যে হয়ে গিয়েছে। তিনি তাকে স্বাভাবিক হবার জন্য সময় দিলেন। মৃত্তিকা তখন থেকে স্বাভাবিক আচরণ করারই চেষ্টা করছে, এমন ভান করছে যেন কিছুই হয়নি। তনুজা তো বুঝতেই পেরেছে কমিউনিটি সেন্টারের কিছু একটা ঘটেছে। তিনি মৃত্তিকাকে বললেন, ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে এলি কেন? তোকে কি কেউ কিছু বলেছিল? মৃত্তিকা অত্যন্ত স্বাভাবিক স্বরে তনুজাকে জানালো, তোমাদের এমপি সেহরি শারশান প্রলয় কিছু পুরনো ক্ষত আজ আবারও তাজা করে দিয়েছে। সহসায় চিন্তার ভাঁজ পড়ল তনুজার মুখপানে। তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি করেছে সে? বাঁকা হেসে মৃত্তিকা বলল, তিনি আমার সন্তানের কথা জানতে চেয়েছিলেন। সঙ্গে সঙ্গে পাল্টা জবাব তনুজার, তুই কি বললি? সত্যিটাই বলেছি। মিথ্যে লুকোচুরির খেলায় আমি হাঁপিয়ে উঠেছি। এবার এই খেলার সমাপ্তি টানতে হবে। অনুতাপের দহনে আজ থেকে সেও দগ্ধ হবে। তার দোষটা কোথায়? চট করে তনুজার দিকে তাকালো মৃত্তিকা। স্বাভাবিকের থেকেও অধিক কাঁপছে কণ্ঠস্বর। মৃত্তিকা জিজ্ঞাসা করলো, তুমি এই কথা বলছো মামুনি? তুমি তো জানো সবটা। জানি দেখেই তো বলছি। মানছি প্রলয় তোকে ভুল বুঝেছিল, অবিশ্বাস করেছিল, কিন্তু কিছু সত্যি তো তুইও তার কাছ থেকে লুকিয়েছিস। প্রেগনেন্সির ব্যাপারটা শুরুতেই বলে দিলে হয়তো ঘটনা এতদূর গড়াতো না।
বাচ্চা নেয়ার মতো বড় সিদ্ধান্তটা তুই একাই নিয়েছিস। একবার প্রলয়কে জানানোর চেষ্টা করেছিস তুই? শান্তভাবে বসে দুজনের ভুল বুঝাবুঝি মিটিয়ে নেওয়া যেত। তোরা দুজন কি সেই চেষ্টাটুকু করেছিস? প্রলয়কে নিজের পক্ষে কোনো কিছু বলার সুযোগ অন্তত দেয়া উচিত ছিল। তুই আমাকে ভুল বুঝিস না, প্রলয়ের পাশাপাশি তোরও কিন্তু সমান দোষ রয়েছে। তার মানে এই নয় আমি প্রলয়ের পক্ষে কথা বলছি। যে ভালোবাসায় বিশ্বাস থাকে না সেটা কোনো ভালোবাসাই না। কোন ভিত্তিতে প্রলয় তোকে অবিশ্বাস করেছিল সেটা জানার দরকার ছিল। আমি কি বলতে চাইছি ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করিস। তনুজার কথাগুলো শুনে মৃত্তিকা আবারও বলল, আমাকে ভালোবাসার ব্যাপারটা শুধুমাত্রই তার মোহ ছিল কি? কিছু কিছু ক্ষেত্রে মানুষ রাগের মাথায় অনেক কিছু বলে দেয়, পরবর্তীতে তারা সেই কথাটা বলার জন্য অনুতপ্ত হয়। আসলে মানুষ নিজের ভুলটা বুঝতে একটু বেশিই দেরি করে ফেলে। প্রলয়ের ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছে। তোর উচিত ছিল প্রথমে তার ভ্রান্ত ধারণা দূর করে এরপর সারা জীবনের মতো সরে আসা। প্রলয় যেমন তোর কথাগুলো শোনেনি, তুইও কিন্তু তার পরবর্তী কথাগুলো না শুনেই বেরিয়ে এসেছিস। এই দুদিন প্রলয়কে আমি খুব কাছে থেকে লক্ষ্য করেছি। তার চোখে মুখে অনুশোচনার বৈষ্টনী। সম্পর্ক তৈরি হয় বহুকালের সাধনার, আর ভেঙে যায় চোখের পলক ফেলার আগেই। তুই যথেষ্ট বুদ্ধিমতী, আশা করি আমার কথাটা বোঝার চেষ্টা করবি। বিছানায় বসে পড়ল মৃত্তিকা। আর কোনো কিছুই ভাবতে পারছে না সে। প্রলয়ের ব্যাপারে তো কোনো কিছুই ভাববে না। এখন শুধু তার মাথায় প্রতিশোধের নেশা। মহুয়ার খুনের প্রতিশোধ তো তাকে নিতেই হবে। এরপর এই শহর ছেড়ে তনুজাকে নিয়ে দূরে কোথাও চলে যাবে সে। মাথা ধরে এসেছে মৃত্তিকার। কান্না করাটা তার মোটেও ঠিক হয়নি। এর জন্য এখন সারা রাত ঘুমাতে হবে না তার। মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে যেন। বসা থেকে কয়েকবার জোরে নিঃশ্বাস নিয়ে রান্নাঘরের দিকে গেল। কড়ালিকারের চা না হলে তার এই মাথা ব্যথা চড়বে না। মৃত্তিকা চলে যেতেই দীর্ঘশ্বাস ফেললেন তনুজা। মেয়ের কষ্টগুলো আর সইতে পারছেন না তিনি। শুরু থেকে দেখে এসেছেন মেয়েটা কষ্টই পেয়ে যাচ্ছে। এবার একটু সুখের পথে অগ্রসর হওয়ার প্রয়োজন। দুটো মানুষ আলাদা আলাদাভাবে কষ্ট পাচ্ছে। তাদের কষ্টের কারণটা একই, কিন্তু ভাগ্যের পরিহাসে তাদের পথ আলাদা। চিন্তিত ভঙ্গিতে ক্রমাগত পায়চারি করছেন মাধুরী। প্রলয় এখনো বাড়ি ফেরেনি। তাকে খুঁজতেই বের হয়েছেন মোর্শেদ শিকদার আর মেহেরাব শিকদার। কিছুক্ষণ আগেই অর্পণ আর ইরাকে বরণ করে বাড়িতে আনা হয়েছে। অর্পণ যেতে চেয়েছিল, কিন্তু বাবা আর অন্যরা কিছুতেই তাকে বের হতে দিলেন না। প্রলয়ের জন্য বাড়ির প্রত্যেকেই খুব চিন্তা করছেন। চিন্তা করাটাই স্বাভাবিক নয় কি? এই তো কিছুদিন আগে এত বড় একটা ফাঁড়ার হাত থেকে বেঁচে ফিরেছে। 2 দিন হসপিটালে থাকতে হয়েছে। তখন কমিউনিটি সেন্টার থেকে ছেলেকে একা পাঠানোই বোকামি করেছেন মাধুরী। ছেলের চিন্তায় অস্থির হয়ে পড়েছেন তিনি। বাড়ি ভর্তি মেহমান, অন্যদিকে লোকের ধারে একাকী দাঁড়িয়ে রয়েছে প্রলয়। তখনকার বলা মৃত্তিকার প্রত্যেকটা কথা কানে এখনো বাজছে। সে কিছুতেই মানতে পারছে না তাদের অনাগত সন্তান ভূমিষ্ঠ হবার আগেই চলে গিয়েছে। মৃত্তিকাকে সেদিন এই লেকের ধারে পেয়েছিল প্রলয়। আজও সে এই জায়গাটায় এসে দাঁড়িয়েছে। অপরাধ বোধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। মৃত্তিকার এই জীবনের জন্য একমাত্র দায়ী সে নিজেই। প্রলয় খুব করে ভাবছে মহুয়াকে কেন খুন করেছে। ভূমিকে মেরে ফেলার চেষ্টা পেছনে কার হাত ছিল। সব সত্যের উন্মোচন তাকে করতে হবে। প্রলয় বুঝলো এর পিছনে অনেক বড় ষড়যন্ত্র রয়েছে। কেউ একজন খুব ঠান্ডা মাথায় প্রত্যেকটা পরিকল্পনা করেছে। তার ভূমিকন্যাকে কষ্ট দেওয়ার পেছনে যারই হাত থাকুক না কেন সে তাকে চরম শাস্তি দেবে। অপরাধীর শরীরের প্রত্যেকটা অংশ কুমিরকে খাওয়াবে। এর পেছনে যদি বিরোধী দলীয় নাজিম চৌধুরীর হাতও থেকে থাকে তাহলে তাকেও শাস্তি দিতে কুণ্ঠাবোধ করবে না সে। এর জন্য যদি তাকে জেলেও যেতে হয় তো বসে পিছুপা হবে না। এক টানে দেখে নেবে, এক একটাকেই দেখে ছাড়বে। রাত তখন 11:30। বারান্দায় বসে রয়েছে মৃত্তিকা। তনুজার কথাগুলো তাকে গভীরভাবে ভাবাচ্ছে। একটা কথা তো ঠিক, সেদিন প্রলয়ের কোনো কথা না শুনেই সে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। নিজের পক্ষ থেকে বলবে সেই সুযোগটা পর্যন্ত সে প্রলয়কে দেয়নি। তবুও প্রলয়ের প্রতি চাপা অভিমানের পাহাড় আকাশ সম সহজে ভাঙবে না। প্রলয়কে তার শাস্তি পেতে হবে। তার ভালোবাসা যদি নিঃস্বার্থই থাকতো তাহলে অবিশ্বাস শব্দটা জায়গা পেত না। দীর্ঘশ্বাস ফেলল মৃত্তিকা। কিছু একটা ভেবে ঘরের ভেতর চলে গেল। তনুজা ঘুমিয়ে পড়েছেন। সে তার
মামুনির পাশে শুয়েছিল। ঘুম আসছিল না বিধায় বারান্দায় গিয়েছিল। কিছুক্ষণ সময় কাটালো। প্রলয়ের কথা ভীষণ মনে পড়ছে আজ। কেমন একটা অদ্ভুত গুমোট অনুভূতি হচ্ছে, যেন শান্তি নেই। ঘরে এসে চার্জিংয়ে বসিয়ে রাখা ফোনটা হাতে নিয়ে একটা নাম্বারে ডায়াল করলো। এই নাম্বারটা আর কারণ না, মেহেরাব শিকদারের। নিজের পরিকল্পনা অনুযায়ী আর মাত্র 3 দিন সময় আছে মেহেরাব শিকদারের হাতে। সময় ক্রমশ ঘনিয়ে আসছে, মুখোশ উন্মোচন করার সময় হয়ে আসছে যে। অন্যদিকে মেহেরাব শিকদার আর মোর্শেদ শিকদার একটা লেকের ধারে এসেছেন। প্রলয়ের গাড়িটা শেষবার এখানেই দেখা গিয়েছে। লেকের ধারে গাড়ি পড়ে আছে, কিন্তু প্রলয় কোথাও নেই। ওকেই মূলত খুঁজছেন ওনারা। এমন সময় একটা অচেনা নাম্বার থেকে কল এলো মেহেরাব শিকদারের ফোনে। প্রথমত তিনি রিসিভ করলেন না, একমাত্র ভাইপোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপাতত তাকেই খুঁজে বের করা উচিত। কিন্তু পরপর কয়েকবার রিং হওয়াতে খুব বিরক্ত হলেন তিনি। কল রিসিভ করে রাগান্বিত স্বরে বললেন, দেখছো কল রিসিভ করছি না, তার মানে ব্যস্ত অথবা বিরক্ত, দুটোর একটাই হবে। এতটুকু কমন সেন্স নেই? বারবার কল করে বিরক্ত করছো কেন? মৃত্তিকা শান্ত মোলায়েম কণ্ঠস্বরে বলল। আস্তে ডক্টর মেহেরাব শিকদার। মেয়েলি কণ্ঠ কিছুটা চেনা মনে হলো। কোথাও একটা শুনেছে বোধহয়। মেহেরাব শিকদার? কে বলেছে? আফসোসের সুরে মৃত্তিকা আবারও বলল। এ কি, এত সহজে ভুলে গিয়েছেন? আমি আপনার পরিচিত একজন বলছি। সেটা তো বুঝতেই পারছি, কিন্তু কে আপনি? গেস করুন তো কে আমি। যার পরনায় বিরক্ত হলেন মেহেরাব শিকদার। এত হেয়ালি সহ্য হচ্ছে না ওনার, তাই তিনি। আশ্চর্য, আপনি পরিচয় না দিলে আমি বুঝবো কি করে? যাকে মেরে ফেলার জন্য খুনি মেহেরাব শিকদার নরপিশাচে পরিণত হয়েছে, সে তার কণ্ঠস্বর শুনে বুঝতে পারছে না লক্ষ্য থেকে দূরে সরে গেলে কি হবে। কেঁপে উঠল মেহেরাব শিকদারের কণ্ঠনালী। কিছুটা আমতা আমতা করে বললেন, ভূমি। ওপাশ থেকে উচ্চারিত হলো। মেয়েটা বলল, আমি মৃত্তিকা। মোর্শেদ শিকদার কাছ থেকে কিছুটা দূরে সরে এলেন মেহেরাব শিকদারের। না জানি কথা বলার সময় ভাইয়ের সামনে বেফাস কথাবার্তা বেরিয়ে যায়। কিছুটা চিন্তা তো অবশ্যই হচ্ছে ওনার। মোর্শেদ শিকদারকে একটা ব্রেঞ্চে বসিয়ে মেহেরাব শিকদার একটা গাছের নিচে এসে দাঁড়ালেন। ফোনটা আবারও কানের কাছে নিয়ে বললেন, তুমি বেঁচে আছো? মরে যাওয়া উচিত ছিল, তাই না? মেহেরাব শিকদার ক্রমশ ঘামছে। মৃত্তিকায় যে ভূমি হবে এটা তিনি বুঝতে পেরেছিলেন। 2 দিন ধরে মৃত্তিকাকে গভীরভাবে অবলোকন করছেন তিনি। মেহেরাব শিকদারকে এভাবে চুপ করে থাকতে দেখে মৃত্তিকা বলল, কি হলো মেহেরাব শিকদার, ভয় পেয়ে গেলেন নাকি? ভাবনার ঘোর কাটলো যেন। শুকনো ঢোক গিলে গলা পরিষ্কার করলেন মেহেরাব শিকদার। প্রত্যুত্তরে বললেন, মেহেরাব শিকদার এত সহজে ভয় পায় না। সে হচ্ছে গভীর সমুদ্রের মাছ, তাকে দাবিয়ে রাখা এত সহজ না। তুমি এখনো মানুষ চেনোনি মেয়ে। আপনিও এখনো আমায় চিনলেন না, সমস্যা নেই, খুব শীঘ্রই চিনে যাবেন। আপনার প্রাণ ভোমরা তো এখন আমার হাতেই। কিছুটা ঘাবড়ালেন মেহেরাব শিকদার, কিন্তু বিপরীত পক্ষের কাছে প্রকাশ করলেন না। তাহলে যে লড়াইয়ে হেরে যেতে হবে। অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বললেন, এখন তোমার সাথে কথা বলার সময় নেই। তোমার ব্যান ভোমরা এখন বিপদে আছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই খবরটা হয়তো তোমার কাছে পৌঁছে গিয়েছে। আপনি ভুল ভাবছেন। এই জীবনে আমার কোনো প্রাণ ভোমরা নেই, তাই আমাকে ভয় দেখালেও কাজে দেবে না। বেচারা পলয়, আজ একটা সত্যি কথা বলি। পলয় আমাকে কেন ভুল বুঝেছিল সেটা শুনবে না? আপনার থেকে আমার সেসব জানতে হবে না। আরে একটু শুনে দেখো, আমি যে আমার ভাইপোর কষ্ট সহ্য করতে পারছি না। ছেলেটার কষ্ট চোখে দেখা যায় না, তবে কি করব বল? পৃথিবীতে কি মেয়ের অভাব পড়েছিল সে তোমাকে বিয়ে করতে হলো? আমি আমার ভাইপোকে ভীষণ ভালোবাসি, কিন্তু তোমাকে আমার সহ্য হয় না। তুমি আমার জন্য এক প্রকার অ্যালার্জির মতোই। তাই তো তোমাদের দুজনকে আলাদা করে দিলাম। তোমার মতো দুর্বল নারীকে হারাতে আমার একটাই ইশারায় যথেষ্ট। আপনার অহেতুক কথা আমি শুনতে কল করিনি। আসল কথায় আসি, আপনার কি ধরা পড়ে যাওয়ার ভয় হচ্ছে না? তোমাকে আমার মোটেও ভয় হচ্ছে না, বরং করুণা হচ্ছে। আমার কিন্তু আপনার প্রতি কোনো করুণা নেই, এত দয়ালু নই আমি। একটা সিক্রেট বলি আমি আপনাকে। মেহেরাব শিকদার চরম বিরক্ত মৃত্তিকার ওপর। সেটা ওনার কথার ধরনে বোঝা যাচ্ছে। সুযোগ পেলে নিজের হাতে পথের কাঁটা উপড়ে ফেলবেন তিনি। মৃত্তিকা কিছুটা ফিসফিস করে বলল, আপনার হাতে খুব বেশি সময় নেই,
হুট করেই আপনার মুখোশ খুলে পড়ে যাবে, নিজের বউ আর পরিবারের মুখ দেখাতে পারবেন তো? আমার মায়ের খুনিকে কিন্তু আমি নিজের হাতে শাস্তি দিব, আর আমার অনাগত বাচ্চাকে মেরে ফেলার শাস্তিও তাকে পেতে হবে, সে যত বড় মানুষটাই হোক না কেন। এবার মেহেরাব শিকদার বললেন। সেটা কে? অতি সহজ করে মৃত্তিকা বলল। কে আবার? আপনার বিজনেস পার্টনার। এবার কণ্ঠনালী কিছুটা কেঁপে উঠল। কম্পিত স্বরে মেহেরাব শিকদার আবারও জিজ্ঞাসা করলেন, কার কথা বলছো? প্লিজ আমার সামনে অন্তত নাটক করবেন না, সমস্ত সত্যিটার একমাত্র সাক্ষী আমি নিজে। আর সেই সাক্ষীটাই যদি না থাকে? মৃত্তিকাকে ভয় দেখাচ্ছেন? ভুলে যাবেন না, পুরনো অবলা ভূমি নিজের খোলস ছেড়ে মৃত্তিকা সত্তা ধারণ করেছে। তাকে দাবিয়ে রাখা মোটেও সহজ কাজ নয়, যা আপনার দ্বারা হবে না। আমার যা যা বলার ছিল বলেছি আমি। আমাদের আবারও দিন তিনেক পর দেখা হবে, ততদিনের জন্য আপনাকে ভালো থাকতেই হবে, সময় মতো খাবার আর ওষুধ খাবেন। আপনি যদি নিজের খেয়াল না রাখেন তাহলে আমি প্রতিশোধটা নিব কি করে? আমার জন্য হলেও তো ভালো থাকতে হবে আপনাকে, তাই না? এতগুলো কথার মাঝে চুপ করে রইলেন মেহেরাব শিকদার। মাথায় অনেক চিন্তায় ঘুরপাক খাচ্ছে। ওদিকে মোর্শেদ শিকদার ওনাকে ডাকছেন, সেদিকে কোনো হেলদোল নেই। মেহেরাব শিকদারকে এভাবে চুপ থাকতে দেখে মৃত্তিকা আবারও বলল, আল্লাহ হাফেজ খুনি মেহেরাব শিকদার। কল কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে রাগে বিস্ফোরিত হলেন মেহেরাব শিকদার। ভূমির কাছে কিছুতেই হেরে যেতে পারবে না তিনি। মেয়েটার এমন গা জ্বালানো কথাবার্তা মোটেও সহ্য হচ্ছে না ওনার। ফোনটাকে পকেটে রেখে মোর্শেদ শিকদারের কাছে গেলেন। প্রলয়কে আবারও খুঁজতে শুরু করলেন। রাত হচ্ছে, এবার একটু ঘুমের প্রয়োজন। মৃত্তিকা বারান্দা থেকে প্রস্থান নিল। অর্পণ মেসেজ দিয়েছিল তাকে। প্রলয়কে এখনো খুঁজে পাওয়া যায়নি। লোকটা কোথায় গিয়েছে সে নিয়েও চিন্তা হচ্ছে। প্রলয়ের প্রতি জমা অভিমান দুজনের দূরত্ব বাড়িয়েছে। তার মানে তো এই নয় প্রলয়ের প্রতি চিন্তা ভালোবাসা এক চুল অব্দি কমেছে। লোকটার জন্য তার চিন্তা হয়। সেদিনের অ্যাক্সিডেন্টের পর থেকে প্রলয়কে নিয়ে একটু বেশিই ভাবছে সে। নাজিম চৌধুরী উন্মাদ হয়ে উঠেছে যখন তিনি জানতে পেরেছে ওনার কালোবাজারি গোডাউন প্রলয়ের কথায় সরকারি লোকেরা সিল করে দিয়েছে। কাজটা চুপিসারে হয়েছিল বিধায় কারোরই জানা নেই। নাজিম চৌধুরীর অনেক টাকা লস হয়েছিল, তখন থেকে প্রলয় ওনার চক্ষুশূল। আরো বিরাট ব্যাপার স্যাপার রয়েছে, সেগুলো প্রলয়ও জানার কথা না। জানলে এতদিনে সবার মুখোশ উন্মোচন হয়ে যেত। মৃত্তিকার নজর সবার ওপরেই রয়েছে, সবাইকে সে চোখে চোখে রাখছে, বিশেষ করে মেহেরাব শিকদার। সমস্ত ভাবনাকে আলাদা করে মৃত্তিকা বিছানায় গিয়ে তনুজার পাশে শুয়ে পড়ল। হুট করে ঘুম ভেঙে গেল। তাকে না পেলেই অস্থির হয়ে পড়বেন তিনি। মেয়েকে নিয়ে ভারী চিন্তা হয় ওনার। রাত তখন 1:30। প্রলয়কে নিয়ে বাড়ি ফিরেছেন মোর্শেদ শিকদার এবং মেহেরাব শিকদার। বাড়ির প্রত্যেকটা মানুষ তার চিন্তায় এতটা সময় ধরে জেগেছিলেন। লেকের ধারে শান বাঁধানো সিঁড়িতে বসেছিল, সকল ঝঞ্ঝাট থেকে পালাতে চেয়েছিল, কিন্তু তার হলো কোথায়? বাড়ির সকলেই খুব কথা শোনাচ্ছে প্রলয়কে। তার মতো দায়িত্বশীল একজন কি করে এমনটা করতে পারে? অর্পণ আর ইরাও বৈঠকখানায় রয়েছে। অর্পণ অপলক নেত্রে তার ভাইকে দেখছে। প্রলয়কে মোটেও ঠিক লাগছে না। তার চোখ মুখ জানান দিচ্ছে কিছু তো একটা অবশ্যই হয়েছে, যে কাউকে বলতে চাইছে না প্রলয়। অর্পণ এগিয়ে তার ভাইকে ধরলো, জিজ্ঞাসা করলো। সব সত্যিটা জেনে অর্পণ তার কাছ থেকে লুকিয়ে গিয়েছে। ভেবেছে হয়তো প্রলয়ের কিছুই জানবে না। অর্পণের প্রতি রাগ হলো। সত্যি মিথ্যার দরুন জাবনিকা তৈরি করেছে এরা। অর্পণের হাতটা ঝেড়ে সরিয়ে দিল প্রলয়। মোর্শেদ শিকদার এবার চেঁচিয়ে উঠলেন। প্রলয়কে বললেন, খুব লড়ক হয়ে গিয়েছো তাই না? যখন যা ইচ্ছে হবে তাই তখন করবে। মনে রেখো এটা যৌথ পরিবার, কোথাও গেলে তোমাকে বলে যেতেই হবে। সবাই যে এতক্ষণ তোমার জন্য দুশ্চিন্তা করেছিল তার মূল্য কি তোমার কাছে আছে? না, নেই। এখানে কারোর মূল্য নেই আমার কাছে। এ তো কেমন পরিবর্তন হচ্ছে। বাবার মুখে মুখে তো কখনো কথা বলিসনি। টি টেবিলের ওপর থাকা ফুলদানিটা সজোরে মেঝেতে আছাড় মারল প্রলয়। রাগ এখনো তরতর করে বাড়ছে। মেহেরাব শিকদার একটা টু পরিমাণ শব্দও সহ্য হলো না। প্রলয়ের এহেন রাগ দেখে থরথর করে কাঁপছে পুষ্পপূর্ণ। প্রলয় একবার তার বোনদের দিকে তাকালো। যত যাই হয়ে যাক, বোনদের মেয়ে দুটো ভয় পেয়েছে, তাই সে তৃপ্তিকে বলল ওদের দুজনকে ঘরে পৌঁছে দিতে। প্রলয়ের কথা অনুযায়ী ওরা চলে গেল। প্রলয় এবার মেহেরাব শিকদারের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, সেদিন তুমি আমাকে মিথ্যে কেন বলেছিলে চাচ্ছ? কেন সেদিন বলেছিলে ভূমি 2 সপ্তাহের প্রেগনেন্ট, অথচ 2.5 মাসের প্রেগনেন্ট ছিল? এত বড় মিথ্যে তুমি কেন বলেছিলে? তোমরা তো জানো
কাজের প্রেশার আমি একটু বেশি হাইপার হয়েছে। সেদিন যখন আমি ভুল করেছিলাম তখন আমাকে কেন আটকাওনি? প্রলয়ের কথার সঙ্গে সঙ্গে বাজকাই কণ্ঠে মাধুরী বললেন, আমাদের ওপর যে চেঁচাচ্ছিস, ওই মেয়ে যে বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত একাই নিয়েছিল, তোকে একবার জানানোর প্রয়োজন বোধ করেছিল? ওই ঘটনার জন্য ভূমি দায়ী ছিল। ও কেন সব কিছু খোলসা করলো না? কেন চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে গেল? এতই যদি নির্দোষ থাকতো তাহলে মুখের ওপর কেন সত্যিটা বলল না? এই মেয়ে মরেও শান্তি দিচ্ছে না। ভূমির বিরুদ্ধে এই কথা শুনে প্রলয় আরো রেগে গেল। তার মাথা ঠিক থাকে না, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। আর একটা ফুলদানি নিয়ে গ্লাসের টি টেবিলটার ওপর সজোরে আঘাত করলো। মুহূর্তেই টি টেবিলের কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ইরা তার কান চেপে রেখেছে। অর্পণ দ্রুত গিয়ে প্রলয়কে ধরল। এখন তাকে আর আটকানো প্রলয়ঙ্করী ধ্বংসলীলা কেউ আটকাতে পারবে না। প্রলয়কে জাপটে ধরলো অর্পণ। জিজ্ঞাসা করলো, তুই একটু শান্ত হও। হুট করে তোমার কি হলো? এমন রিয়েক্ট করছো কেন? প্রলয় আবারও অর্পণকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, একদম আমাকে ছবি না। তোকে আমার ভাই মানতেও কষ্ট হচ্ছে। তুই আমাকে ঠকিয়েছিস। হ্যাঁ, তুই যদি আমার ভালো চাইতি তাহলে সত্যিটা এইভাবে লুকিয়ে যেতে পারতি না। উপস্থিত কেউই বুঝলো না প্রলয় কোন সত্যির কথা বলছে। প্রলয়ের এমন ব্যবহার মেহেরাব শিকদার সহ সকলেই হতভম্ব। প্রলয় তার মাকে উদ্দেশ্য করে বলল, ভূমির উপর দোষ চাপানোর চেষ্টা করবে না মা। সব দোষ আমি করেছি। আমি অপরাধী। ওকে অবিশ্বাস করা আমার জীবনের সব থেকে বড় পাপ। আর আমার পাপের শাস্তির জীবদ্দশা বয়ে বেড়াতে হবে। মাঝে মাঝে আবার নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে। আমি তো সে 1 বছর আগে নিঃশেষ হয়ে গেছে। এই দহন আর নেওয়া যাচ্ছে না। ছেলের মুখে এমন কথা শুনে কেঁদে দিলেন মাধুরী। কি থেকে কি হচ্ছে তিনি কিছুই বুঝতে পারছেন না। শাড়ির আঁচলে মুখ গুজে কাঁদছেন। এবার তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন কত বড় ভুল তিনি করেছেন। ছেলের এমন অবস্থা কোনো মাই সহ্য করতে পারবে না। অর্পণের খালা, মামি আর গুলবাহার সহ সকলেই এখন উপস্থিত। প্রিয় নাতি এমন অবস্থা দেখে খুবই খারাপ লাগছে ওনার। তিনি গিয়ে প্রলয়কে সামলে নিলেন। গুলবাহারকে পেয়ে কিছুটা ক্ষান্ত হলো স্বাক্ষর। ওনারা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। প্রলয়কে ছোট বাচ্চাদের মতো কাঁদতে দেখে সকলেরই খুব খারাপ লাগছে। আজ প্রলয় নিজের মাঝে নেই। অর্পণ দূরে সরে দাঁড়ালো। এখন কিছুটা আন্দাজ করতে পারছে, মনে মনে ভাবছে এই ভয়টাই তো সে এতদিন ধরে পেয়ে এসেছে। এরা দাঁড়িয়ে রয়েছে অর্পণের পাশে। ফোন বের করে মৃত্তিকাকে ভিডিও কল দিল অর্পণ। তার জানা নেই মৃত্তিকা এখনো জেগে রয়েছে কিনা। কয়েকবার রিং হলো কিন্তু কল রিসিভ হলো না। হতাশ হলো অর্পণ। একটা সুযোগ হাত থেকে ফসকে গেল। ভেবেছিল এই একটা সুযোগ রয়েছে দুজনের ভুল বোঝাবুঝি দূর করার। প্রলয় হুট করে কি হয়ে একটা সবারই অজানা। তবে প্রলয়ের কষ্টটা ঠিক কি সেটা সবাই জানে। প্রলয় একবার গুলবাহারের দিকে তাকিয়ে বলল, নানুমণি, আমার জীবন থেকে সব সুখ চলে গিয়েছে। প্রলয়কে শান্ত করার জন্য গুলবাহার বলল, এবার সবাই যে যার ঘরে চলে যাচ্ছে। মাধুরীকে জোর করে মোর্শেদ শিকদার ঘরে নিয়ে গিয়েছেন। গুলবাহার ওনার নাতিকে নিয়ে নিজের বরাদ্দকৃত কামরায় চলে এলেন। নিজে বিছানায় আগে বসে প্রলয়কে ওনার কোলে মাথা রেখে শুয়ে পড়তে বললেন। ছোট বাচ্চাদের মতো প্রলয়ও তেমনটাই করলো। গুলবাহার আলতো হাতে নাতির চুল হাতে বুলিয়ে দিলেন। কিছুটা শান্ত স্বরে জিজ্ঞাসা করলেন, ও মৃত্তিকা নয়, ওই আমার ভূমিকন্যা। ওকে চিন্তা আমি মোটেও ভুল করিনি। যথেষ্ট প্রমাণ রয়েছে আমার কাছে। জানো নানুমণি, ভূমির বাচ্চাটা আর নেই। সেদিন রাতে বাচ্চাটা। আর কিছু বলতে পারলো না প্রলয়। গলা ধরে আসছে তার। বেশ অনেকটা সময় চুপ করে রইল প্রলয়। গুলবাহার তাকে সময় দিলেন মনের সকল কষ্ট উগলে দেওয়ার জন্য। প্রলয় পুনরায় বলল, আমার সব কিছু ওলটপালট হয়ে গিয়েছে। আমি আর আগের আমিটা নেই। আমি যেন কোথাও হারিয়ে যাচ্ছে। আসলে প্রকৃতি কাউকে ক্ষমা করে না। ভূমির প্রতি অন্যায় তো আমিই করেছি। নিজের অজান্তে সন্দেহের বসে নিজের স্ত্রীকে অবিশ্বাস করেছি আমি। এই শাস্তি তো আমাকে সারা জীবন পেয়ে যেতেই হবে। আমি এই মুখটি ভূমিকা দেখাতে চাই না। ও ঠিকই বলেছে, আমি ক্ষমারও অযোগ্য। বিভীষিকাময় অহরাত্র কাটিয়ে নবদিবস সূচনা। প্রকৃতি যেন মেতে উঠেছে নবদিবসের মহিমায়। বিস্তীর্ণ অন্তরিক্ষ ঝলমলে, কানায় কানায় রোদ্দুরে মেঘে আবিষ্ট। সকাল সকাল মৃত্তিকাকে খুবই চনমনে লাগছে। কালি তো কেঁদে কেটে একবার অবস্থা করে ফেলেছিল, আর আজই স্বাভাবিক। এ যেন এক নতুন মৃত্তিকা। এই তো সকালে ঘুম থেকে উঠেই দুজন নাস্তা তৈরি করলো। এরপর মা মেয়েতে মিলে তা খেলো। এরপর সারাটা দিন তনুজার সঙ্গে কাটিয়েছে মৃত্তিকা।
খুব আড্ডা দিয়েছে দুজন মিলে, যেন অনেক কথা জমেছিল। একে অপরের সুখ দুঃখ আজ নিঃসরণ হয়েছে। সময় যে কিভাবে অতিবাহিত হয়ে গেল টেরই পাওয়া গেল না। চোখের পলকেই সকাল থেকে সন্ধ্যা নেমে এসেছে। আজ অর্পণীরার রিসেপশন। আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে মৃত্তিকা। কালো রঙা শাড়ি পরেছে, ঘন দীঘল কেশগুচ্ছকে উঁচু করে খোপা করেছে, হালকা সেজেছে আজ। মৃত্তিকা খুবই খোশ মেজাজে রয়েছে আজ। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখছে আর গুনগুন করছে। তার এহেন কাজে কিছুটা অবাক হলেন তনুজা। তিনি গিয়ে দাঁড়ালেন মৃত্তিকার ঠিক পেছন দিকটাই। তনুজা শুধালেন, অর্পণের রিসিপশনে যাবি না তুই? যেতে তো আমাকে হবেই মামনি, কাঙ্ক্ষিত দিনটা যে চলেই এসেছে। তনুজা বুঝলেন না মৃত্তিকা ঠিক কোন দিকটার কথা বলছে, তাই তিনি পুনশ্চ শুধালেন, কোন দিনটার কথা বলছিস তুই? আয়নার দিকে তাকিয়ে ক্ষীণ হেসে মৃত্তিকা বলল, যে দিনে আমি আমার আম্মাকে হারিয়েছিলাম সেই দিনটা। তুই কিছু ভাবছিস তাই না? মৃত্তিকা দীর্ঘশ্বাস ফেলল। তনুজাকে নিয়ে গিয়ে বসালো বিছানায়। মৃত্তিকা ঠিক কি করতে চাইছে বুঝলেন না তিনি। অবাক চোখে তাকিয়ে দেখলো মৃত্তিকাকে। তনুজার হাতখানা নিজের হাতের মাঝে রেখে মৃত্তিকা ধরা গলায় বলল, আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি দিদি ভাইয়ের কাছে চলে যেও। অস্থির হয়ে উঠলেন তনুজা। মৃত্তিকার কিছু হয়ে যাবে এটা শুনেই বুকের ভেতর কেমন হাহাকার নেমে এলো। ত্রস্তবস্ত ভঙ্গিতে তিনি শুধালেন, কেন, তোর কি হবে? এই একটা দিনের জন্যই তো আমি এতগুলো দিন অপেক্ষা করেছি। ওই লোককে নিজের হাতে শাস্তি না দেওয়া পর্যন্ত আমার আত্মার শান্তি পাবে না। জীবদ্দশায় আমার আম্মাকে কম কষ্ট পেতে হয়নি। সবকিছুর জন্য দায়ী ওই মেহরাব সিকদার। ওই লোককে আমি কিছুতেই ক্ষমা করব না। কিছুটা শান্ত হয়ে তনুজা বললেন, শাস্তি দেওয়ার পদ্ধতিটা কি অন্যভাবে করা যাবে না? আমি তোকে হারাতে পারবো না মা। তনুজার কোলে মাথা রেখে শুয়ে পড়ল মৃত্তিকা। মনে হচ্ছে যেন তার আম্মার কোলে এটা। শুয়ে থেকেই তনুজার হাতের উল্টো পিঠে চুমু খেয়ে বললেন, আমি যে নিজের কাছেই প্রতিজ্ঞাবদ্ধ। কাল রাতের ঘটনা নিয়ে কেউ কোনো কথা বলেনি। প্রলয় বেশ শান্ত। তাকে দেখে মনে হচ্ছে না সে কাল রাতে এমন একটা ঘটনা ঘটিয়েছে। মনে হচ্ছে যেন কোনো বড় ঝড়ের পূর্বাভাস। মাধুরী নিজের কর্মফলে অনুতপ্ত। দ্বিতীয়বার সুযোগ পেলে তিনি ভূমির কাছে মন থেকে ক্ষমা চাইতেন। কম অন্যায় তো তিনি করেননি মেয়েটার ওপর। তিনি এখনো জানেন না যে মৃত্তিকায় আসলে ভূমি, আর না গুলবাহার ওনাকে কিছু জানতে দিয়েছে। সবকিছু জেনেও তিনি স্বাভাবিক আচরণ করছেন। এদিকে শিকদার বাড়ির সকলেই এখন কমিউনিটি সেন্টারে। ইরার পরিবারের সকলে আগে থেকেই উপস্থিত। কালই ওনারা গ্রামে ফিরে যাবেন। কাজিন মহলের সবগুলো এখন অর্পণীরার সঙ্গে স্টেজে ফটোশুট করছে। এদিকে মৃত্তিকা এখনো আসেনি। প্রলয় ভেবে নিয়েছে আজ হয়তো মৃত্তিকা আসবে না। মন কাননে অনেক প্রশ্ন উকি দিচ্ছে। মেহরাব শিকদারকে মাঝে মাঝে সন্দেহ হয়। বারবার মনে হয় সবকিছুর পেছনে হয়তো ওই লোকটার কোনোভাবে হাত রয়েছে। আবার মনে হচ্ছে এসব নিয়ে অর্পণ হয়তো কিছু জানে না। তা না হলে ডিএনএ টেস্টের রিপোর্ট কি করে পরিবর্তন হয়? ভূমির সত্যিটা হয়তো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অর্পণ সবটাই জানে। প্রলয় ভেবে নিল যে করেই হোক আজই অর্পণের সাথে তার কথা বলতে হবে। কোনো কিছু না ভেবে প্রলয় চলে গেল তৃপ্তির সামনে। কারণ ওরা সবাই এখনো অর্পণ আর ইরার কাছেই রয়েছে। তৃপ্তি কিছুটা দূর থাকায় তাকে দিয়ে কাজটা করাতে হবে। অর্পণের সঙ্গে একা কথা বলতে হবে। তাই তৃপ্তিকে পেছন থেকে ডেকে উঠল। তৃপ্তি, আকস্মাৎ প্রলয়কে দেখে যার পরনে অবাক হলো তৃপ্তি। কারণ সচরাচর প্রলয় তার সঙ্গে কথা বলে না। এক কথায় তাকে সহ্যই করতে পারে না। তৃপ্তি জিজ্ঞাসা করলো, জি কিছু বলবেন? সঙ্গে সঙ্গে প্রলয় বলে, পূর্ণ পুষ্প, ইরার বাকি দিনে এখান থেকে একটু যাও। অর্পণের সঙ্গে আমার আলাদাভাবে কিছু কথা বলার আছে। ওরা জিজ্ঞেস করলে কি বলবো? আমার কথা বললেই হবে। তৃপ্তি ঘাড় বাঁকিয়ে সায় জানালো। কিছুক্ষণের মাঝেই পূর্ণ পুষ্প, ইরা আর বাকিদেরকে নিয়ে ফটোগ্রাফার সেখানে ছবি তুলছে। সেখানেই চলে গেল। এখন আপাতত এদিকটাই কেউ নেই। অতিথিদের খাওয়া দাওয়ার পর্ব চলছে। সুযোগকে কাজে লাগিয়ে প্রলয় সোজা চলে গেল অর্পণের কাছে। আজ সারাদিনে দুই ভাইয়ের মাঝে কোনো প্রকার কথাবার্তা হয়নি। অর্পণ আগ বাড়িয়ে কিছু বলতে যায়নি প্রলয়কে। কিছু একটা আন্দাজ ঠিকই করেছে সে। তার উপর সকলে ভূমির সঙ্গে কথা হয়েছিল তার। অর্পণ চিন্তিত। না জানি প্রলয় তাকে এখন কি জিজ্ঞাসা করে বসে। তার কাছে যে সত্যিটা বলার হিম্মত খুবই কম। অর্পণের ভাবনার মাঝে প্রলয় চলে এলো তার সামনে। মনে হচ্ছে মেঘনা চাইতে বৃষ্টির আগমন। অর্পণ জোরপূর্বক হাসার চেষ্টা করলো। দেখে বোঝা যাচ্ছে চরম বিস্ময়ে অভিভূত। প্রলয় হয়তো
বুঝলো তার অবস্থাটা, অতিরিক্ত সময় ব্যয় না করে সোজাসুজি বলে ফেললো। তোর সঙ্গে আমার কিছু কথা বলার রয়েছে। যেটার ভয় ছিল সেটাই হচ্ছে। গলা শুকিয়ে আসছে অর্পণের। প্রলয় তার সঙ্গে কি কথা বলবে সেটা হয়তো জানা নেই, কিন্তু ভূমির বিষয়ে কি কথা বলবে সেটা নিশ্চিত। অর্পণ ঠিক করে নিয়েছে আজ সমস্ত সত্যিটা প্রলয়কে জানিয়ে দেবে। আর কোনো লুকোচুরি নয়। অর্পণ কিছু জিজ্ঞাসা করার জন্য উদ্যত হবে তার আগে প্রলয় বলে ফেললো। তুই যদি আমার ভালো চেয়ে থাকিস তাহলে আমাকে একটা কথা বল। পাল্টা জবাবে অর্পণ শুধালো, কি কথা ভাই?